আচ্ছা 2 মিনিটে একটা জিনিস, ছোট্ট জিনিস আলোচনা করে ফেলি। এর আগে আমি লাস্টে ক্লাস নিয়েছিলাম যে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আর রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই জায়গায় শুধুমাত্র একটা জায়গা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই জায়গায় ইনভলভমেন্ট হয় না ডিজিজটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে। কারণটা কি বলতে পারবেন? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে আমি বলে দিই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা এখানে কোনো আসলে পেরিকার্ডিয়াম নাই, এই জন্য কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে এই জিনিসটা ডিজিজ ফ্রি থাকে, এই জন্যই মুভমেন্ট করে। আর বাট অন্যান্য জায়গাগুলো সব জায়গায় পেরিকার্ডিয়াম থাকে, এই জন্য ওই জায়গাগুলোতে ইনভলভমেন্ট হয়। আর মায়োকার্ডিয়াম তো থাকে, এই জন্য রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটাও ইনভলভমেন্ট হয়ে যায়। জি স্যার। জাস্ট 9টা বাজে, আমরা শুরু করতে পারি? কামাল? জি স্যার, টাইম হয়েছে স্যার। পার্টিসিপেন্টস কয়জন আছে? স্যার পার্টিসিপেন্ট 5 জন আছে এই মুহূর্তে স্যার। 5 জন স্যারকে আর আমাকে বাদ দিয়ে 3 জন আপনারা পার্টিসিপেন্টস। ওকে, তাহলে আমরা শুরু করি। জাস্ট 9টা বাজে, ঠিক আছে? আমরা 2 জন বাদে মাত্র 3 জন আছে তারা। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ক্লাস। আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের ক্লাসগুলোর নাম হচ্ছে আজকে মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ। স্পেশালি ক্লাসটা ছিল ম্যানেজমেন্ট অফ মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ। তো ম্যানেজমেন্ট অফ মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ মানে বুঝতেই পারছেন যে মানে সবচেয়ে কঠিন একটা জিনিস আর কি, যেটা ম্যানেজমেন্ট করার জন্য আর কি। ডায়াগনোসিসের জন্য খুব একটা কঠিন কিছু না, বাট ম্যানেজমেন্ট পারপাসে এটা যথেষ্ট কঠিন একটা জিনিস আর কি। এবং এই জিনিসটা আমি গাইডলাইনটা, যে গাইডলাইন থেকে লেকচারটা তৈরি করছি সেটা হচ্ছে এসিসি আহা 2020 সালের ভালভুলার হার্ট ডিজিজের গাইডলাইন থেকে। এবং এই গাইডলাইনটা পড়ার পর আমার জিনিসটা মনে হয়েছে যে আমাদের কার্ডিওলজিস্টদের ডিসিশন দেওয়ার ক্ষমতাটাকে কিছুটা কমায় নিয়ে আসা হয়েছে, এবং এই ক্ষমতাটা বেশিরভাগ চলে গেছে থোরাসিক সার্জন এবং একটা মিক্সড ডিসিপ্লিনারি টিমের উপরে, যে টিমে কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জনস এবং সব ডিসিপ্লিনের, মাল্টিপল ডিসিপ্লিনের সবাই থাকবে, এবং তারা একটা ডিসিশন মেকিং একটা কমিটি ফর্ম করবে এবং তারপর ডিসিশন দেবে যে তার এটা আসলে কোন সাবজেক্টে যেতে হবে কি হবে না, অপেক্ষা করতে পারা যাবে কি যাবে না, অথবা গেলেও কোন সাবজেক্টে যেতে হবে, সেটা আসলে টিমের উপর চলে গেছে এখন। যাই হোক, আমরা আস্তে আস্তে আগাই। মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ মানে হচ্ছে যে দুটো প্যাটার্ন হতে পারে, স্টেনোসিস এন্ড রিগার্জিটেশন অফ এ সিঙ্গেল ভালভ, একটা ভালভে স্টেনোসিস এবং রিগার্জিটেশন দুটো, অথবা স্টেনোসিস অর রিগার্জিটেশন অফ টু সেপারেট ভালভস, একটাতে স্টেনোসিস অথবা দুটাতে স্টেনোসিস, অথবা দুটাতে একটাতে স্টেনোসিস একটাতে রিগার্জিটেশন। আচ্ছা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডায়াগনোসিসে তেমন সমস্যা হয় না, বাট ট্রিটমেন্ট মেকিং এ এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার, যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব বা আগাবো, যে কথাটা আমি বলছিলাম। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইম্প্যাক্ট অফ দ্য লিশন assessed by cardiac remodeling, ventricular function and timing of intervention. এটা জিনিসটা আসলে অ্যাসেস করতে হয়, শুধু যে ভালভুলার লিশন তা না, কার্ডিয়াক রিমডেলিং, ভেন্ট্রিকুলার ফাংশন এন্ড টাইমিং অফ ইন্টারভেনশন, এই জিনিসগুলো একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। আচ্ছা, দেয়ার ইজ এ প্রিডমিনেন্ট ভালভ লিশন, স্টেনোসিস ভার্সাস রিগার্জিটেশন, মাইট্রাল ভার্সাস অ্যাওর্টিক। একটা লিশন প্রিডমিনেন্ট থাকবে অথবা নাও থাকতে পারে, তবে প্রিডমিনেন্ট লিশনটার উপরে সব ডিসিশনগুলো চলে আসে। Symptoms and pathophysiology resembles of those of a pure dominant lesion. When a pure pressure overload predominates, there is usually concentric hypertrophy, and whereas volume overload causes chamber dilatation and eccentric hypertrophy. দুই রকম প্যাটার্ন পেতে পারি, প্রেসার ওভারলোড, ভলিউম ওভারলোড। ম্যানেজমেন্ট শুড ফলো দ্য predominant lesion. There is more challenges with a more balanced picture.
with mixed pathophysiology, making patient management difficult. It may be that neither lesion by itself reaches stage C. For pure lesion, stage C মানে আসলে severe asymptomatic. Yet the lesion may be in combination severe enough to impact outcome. তার মানে stage individually may be stage B, but impact হতে পারে আউটকামের ক্ষেত্রে যে এটা হতে পারে যে হয়তো দুটা মিলে একটা সিভিয়ারিটিতে চলে যায়, যে জন্য অনেক আগে আমাদেরকে এটা ডিসিশন নিতে হয় এবং ইন্টারভেনশন যেতে হয় বা ট্রিটমেন্ট শুরু করতে হয়। আচ্ছা, ট্রিটমেন্ট বলতে আসলে এখানে ইন্টারভেনশনটাকে করবো কি করবো না এই ডিসিশনটি সবচেয়ে বড়, আর মেডিকেল ম্যানেজমেন্ট আসলে ইন্ডিভিজুয়াল ভালভে যেরকম ছিল সেরকম মেডিকেল ম্যানেজমেন্ট থাকবে। যাক, সেটা পরে ডিসকাশনে আসবে। Mixed valve disease was primarily attributable to rheumatic disease in the past, but now it's more frequently seen in degenerative disease or after prior chest radiation. আগে ধরা হতো মিক্সড ভালভুলার ডিজিজ এটার মেইন কজ হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ, বাট এখন এটা ডিজেনারেটিভ কজটাই বেশি কমনলি পাওয়া যায়। আমাদের দেশে এখন কিন্তু আসলে রিউমেটিক হার্ট ডিজিজ অনেক কমে গেছে, আগের মতো পাওয়া যায় না। Decision making for patients with mixed valve disease is frequently complex and may require referral to or consultation with a comprehensive valve center. যে জিনিসটা আমি আগেও বলছিলাম ক্লাস শুরুর আগে, যে এখন এটা আমাদের ক্ষমতাটাকে অনেকটাই কমায় নিয়ে আসছে। এটাকে এখন একটা কম্প্রিহেন্সিভ ভালভ সেন্টার, যেখানে কার্ডিওলজিস্ট, থোরাসিক সার্জনস, অ্যানেস্থেসিওলজিস্ট সবাই মিলে একটা টিম থাকবে এবং টিম থেকে ডিসিশন দেওয়া হবে। ডায়াগনোসিস গুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করতে চাই না। আমরা ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি, ট্রান্সএসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি, মোস্টলি ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফিতে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। এছাড়া ইটিটি করতে পারি, ইনসিলেটিভ কেসেস, চেস্ট এক্সরে, বিএনপি, কার্ডিয়াক ক্যাথ, ক্যালসিয়াম স্কোরের মাধ্যমে আমরা প্রসেস করতে পারি। Diagnosis requires a comprehensive imaging approach that involves assessing each lesion separately, then collectively judge. Now, শোনা যাচ্ছে? আমার বাতি হলে আনি আমি ওরাই দিলাম আপনারা সব পালাই পালাই দিলাম। Any problem? মেয়েটা আরেকটা বলে দিয়েছে আমার ভিডিও একটু দেখতে দেন। শোনা না ও কত নম্বর ছিল? মুন্না মিউট করো। কোনো সমস্যা শোনা যাচ্ছে? না স্যার, একটু হয়তো বুঝতে পারে না স্যার, কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করো। ওই যে মুন্নার ওয়ার্ডের মধ্যে ছিল তো, ইয়ে করে দিচ্ছি। এই কামাল আপনি একটু দেখেন কে কে করে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওমর ফারুকও আছে, ঠিক আছে। হ্যাঁ, চালু এই করেন, শুরু করেন। স্যার আনমিউট করেন স্যার। ও স্যারও মিউট দিয়েছে। জি স্যার। মিউট হয়ে গেছে, হ্যাঁ সরি, আমারটাও মিউট হয়ে গেছিল আর কি, আমি খেয়াল করি নাই। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করেন। Thank you. Diagnosis requires a comprehensive imaging approach that involves assessing each lesion separately and then collectively judges how the lesion affects the patient's overall presentation. Individually assess করতে হবে, তারপর collectively assess করার পর এটা পেশেন্টের কতটা সিমটমিক বা সিমটম ফেলতেছে তার উপর ডিপেন্ড করে। Transthoracic echocardiography is the standard modality for measuring jet velocities, valve area, regurgitant flow, and regurgitant orifice areas. Transthoracic echocardiography establishes the baseline for pathoanatomy and pathophysiology, from which comparison is made as the lesion progresses over time. Doppler hemodynamics have been validated for patients with single valve disease, but have not necessarily been studied in patients with multi-valve disease. এইখানে একটা লিমিটেশন হচ্ছে যে সিঙ্গেল ভালভ ডিজিজের ডপলার দিয়ে আমরা যত কুইক মেমো যতটা সুন্দরভাবে আমরা অ্যাসেস করতে পারি সিভিয়ারিটি, বাট মিক্সড ভালভ ডিজিজে এটা এতটা ভালোভাবে অ্যাসেস করা যায় না, বা মাল্টিভালভ ডিজিজে এত সুন্দর অ্যাসেস করা যায় না, কারণ এখানে প্রেশার গ্রেডিয়েন্ট মিক্সড রকম হয়ে থাকে আর কি, যার জন্য অ্যাসেসমেন্টটা ভালো হয় না। ডায়াগনোসিস এর মধ্যে আমরা আরো কিছু আছে। Limitation exists for assessment of calculations such as those of for valve areas because differential flows with multi-valve disease.
The complex nature of mixed valve disease makes it necessary to consider all available data to reach a final management decision. Elevated BNP or elevated filling pressure at catheterization, either at rest or with exercise, support that cardiac disease is the cause of the patient's symptom and may help to further quantify lesion severity. So diagnosis কিন্তু আমাদের এখানে যথেষ্ট ডাইলেমা আছে। আমরা কালার ডপলার জেট দিয়ে খুব ভালোভাবে ডায়াগনোসিস করতে পারি না। যাই হোক, প্যাটার্নস গুলো আমরা কি পেতে পারি? অ্যাওর্টিক স্টেনোসিস এর সাথে অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস এর সাথে মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস এর সাথে মাইট্রাল রিগার্জিটেশন অথবা মাইট্রাল স্টেনোসিস এর সাথে অ্যাওর্টিক স্টেনোসিস। এর সাথে একটা থাকতে পারে ট্রাইকাসপিড রিগার্জিটেশন, যেটা আসলে সেকেন্ডারি ডেভেলপ করে। যাই হোক, এখন আমরা যেটাতে আসবো যে অ্যাওর্টিক ভালভুলার হার্ট ডিজিজ, তার মানে এএস এবং এআর, অ্যাওর্টিক স্টেনোসিস এবং রিগার্জিটেশন একসাথে। আচ্ছা, অ্যাওর্টিক স্টেনোসিস এবং রিগার্জিটেশন জানতে হলে এটা আসলে এই আমরা যতগুলো প্যাটার্ন দেখলাম, এটাকে মনে রাখতে হবে এই চারটা প্যাটার্নের মধ্যে স্টেনোটিক প্যাটার্ন গুলা পেশেন্ট খুব একটা এটাকে টলারেট করতে পারে না। দেন রিগার্জিটেশন, তারপরে আবার আসি যে মাইট্রাল ভার্সেস অ্যাওর্টিক, এর মধ্যে অ্যাওর্টিকটা আরো খুব বেশি টলারেট করতে পারে না পেশেন্ট। দেন মাইট্রালটা কিছু টলারেবল, বাট অ্যাওর্টিকটা এতটা টলারেট করতে পারে না। সো অ্যাওর্টিক ভালভ নিয়ে যখন আমরা ডিসকাস করব, তার আগে আমাদের কিছু সিম্পল বা সিঙ্গেল অ্যাওর্টিক স্টেনোসিস এবং রিগার্জিটেশন আলাদা আলাদা জিনিস জানা দরকার। যেমন গ্রেডিং গুলা আমাদের জানতে হবে, যেমন স্টেজ গুলো কি কি আছে। স্টেজ হচ্ছে চারটা, সবগুলো ভালভেই আমরা স্টেজিং করে থাকি চারটা ভাগে, স্টেজ এ বি সি ডি। এ হচ্ছে আসলে এর মধ্যে আমরা তেমন কিছু পাবো না, বাট at risk for aortic stenosis, সবগুলোতে at risk থাকবে। যেমন হচ্ছে যে aortic valve sclerosis অথবা bicuspid aortic valve। বাট হেমোডাইনামিক্যালি যদি অ্যাসেস করি, তাহলে ভেলোসিটি থাকবে 2 মিটার পার সেকেন্ডের নিচে। দেন প্রোগ্রেসিভ aortic stenosis, mild to moderate leaflet calcification, fibrosis of bicuspid or tri-leaflet valve, rheumatic changes with commissural fusion। commissural fusion যদি হয়ে থাকে তাহলে আমরা ধরতে পারি যেটা rheumatic changes, আর যদি এখানে ক্যালসিফিকেশন বা ফাইব্রোসিস থাকে বা বাইকাসপিড ভালভে থাকে, তাহলে আমরা ধরতে পারি যে এটা হচ্ছে ডিজেনারেটিভ। এবং সেক্ষেত্রে ভেলোসিটি 2 থেকে 4 এর নিচে থাকবে আর কি, বা 3.9 পর্যন্ত থাকবে আর কি। এর মধ্যে মাইল্ড হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে বা 3 নিচে, আর মডারেট হচ্ছে 3 থেকে 4 এর নিচে। আচ্ছা, অ্যাসিম্পটোমেটিক সিভিয়ার এর মধ্যে আমরা আবার জানি যে এটা আবার 3 রকম আছে, C1, C2, C3। আচ্ছা, এই সবগুলোতে অ্যাসিম্পটোমেটিক মানে হচ্ছে যে কোথাও কিন্তু সিভিয়ার। এটাকে আমরা যদি স্টেজিং করি, যে আমরা ভেলোসিটি পাবো হচ্ছে মোর দেন 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, কিন্তু সিভিয়ারিটি থাকবে সবগুলোতে সিভিয়ার থাকবে। এবং সেই ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন অ্যাসিম্পটোমেটিক সিভিয়ার, সিম্পটম থাকবে না, কোনোটাতেই থাকবে না, বাট সিভিয়ার লিফলেট ক্যালসিফিকেশন, ফাইব্রোসিস, স্টেনোসিস, রিডিউসিং লিফলেট ওপেনিং। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক সিভিয়ার উইথ সিস্টোলিক ডিসফাংশন। তার মানে এখানে ইএফ, অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রে আমরা সিস্টোলিক ডিসফাংশন বলতে বুঝি যে ইএফ লেস দেন 50%। ডি হচ্ছে সিম্পটোমেটিক এবং সিভিয়ার। এর মধ্যে 3টা আছে, স্টেজ D1, 2, 3। এখানে সবগুলোতেই হচ্ছে যে ভেলোসিটি মোর দ্যান 4 থাকবে, বাট একটাতে D3 যেটা, সেখানে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট থাকবে। এবং হচ্ছে যে D1 যেটা সিম্পটোমেটিক সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ভেলোসিটি থাকবে হচ্ছে মোর দ্যান 4। আচ্ছা, সিম্পটোমেটিক সিভিয়ার with low gradient aortic stenosis with reduced LVEF। আচ্ছা, এখানে ভেলোসিটি হয়তো 4 এর নিচে থাকবে, বাট aortic valve এরিয়া থাকে less than 1 centimeter square। আর সিম্পটোমেটিক সিভিয়ারের with low gradient aortic stenosis with normal LVEF। এই ক্ষেত্রে aortic valve এরিয়া থাকবে less than 1 centimeter square, ভেলোসিটি থাকবে হচ্ছে এখানে less than 4।
আর LVEF এখানে থাকবে হচ্ছে লেস দেন নর্মাল LVEF নর্মাল থাকবে, এখানে মোর দেন 50% থাকবে। আচ্ছা, ডায়াগনোসিস। এই যে অ্যাওটি, আমি কিন্তু এখন আছে সিঙ্গেল অ্যাওটিক স্টেনোসিসের উপরে। এটা একটু রিক্যাপিচুলেট না করলে আমরা পরবর্তীতে আমাদের বুঝতে সমস্যা হবে, এজন্য আমি আগাচ্ছি। In patient with single or symptomatic aortic stenosis or a bicuspid aortic valve, transthoracic echocardiography is indicated for accurate diagnosis of the causes. আচ্ছা, এছাড়া আমরা ট্রান্স ইসোফেজিয়াল করতে পারি, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করতে পারি, কার্ডিয়াক এমআর করতে পারি। এগুলোকে আমরা খুব বেশি সময় দেব না, আমরা নেক্সট আগাই। ডায়াগনোসিস গুলো আমরা এগুলো সবই জানি, জাস্ট রিক্যাপিচুলেট করলাম আর কি। আচ্ছা, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে 2A, যে পেশেন্ট ইজ সাসপেক্টেড লো ফ্লো লো গ্রেডিয়েন্ট সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস উইথ নর্মাল অর রিডিউসড LVEF, calculation of the ratio of the outflow tract to aortic velocity is reasonable to further define severity. এছাড়া আমরা কিছু কিছু ক্ষেত্রে করতে পারি যে লো ফ্লো লো গ্রেডিয়েন্টে নর্মাল অর রিডিউসড LVEF, মেজারমেন্ট অফ অ্যাওরটিক ভালভ ক্যালসিয়াম স্কোর বাই CT ইমেজিং আমরা কখনো করতে পারি। আচ্ছা, অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট উইথ সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিসে আমরা যেটা করতে পারি ETT করতে পারি। এক্সারসাইজ টেস্টিং ইজ রিজনেবল টু অ্যাসেস ফিজিওলজিক্যাল চেঞ্জেস উইথ এক্সারসাইজ এন্ড টু কনফার্ম দ্য অ্যাবসেন্স অফ সিমটমস। যেখানে অ্যাসিম্পটোমেটিক সেখানে সিমটোমেটিক করার দরকার হয় না। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্ট এখানে দুটা জিনিস, এক হচ্ছে অ্যাওরটিক ভালভ আমরা দুইভাবে করতে পারি। অ্যাওরটিক ভালভ আমরা ওয়েট করতে পারি অথবা আমরা ইন্টারভেনশন চলে যেতে পারি। ইন্টারভেনশন এখানে হচ্ছে যে অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট এখানে দুই হবে, একটা হচ্ছে যে সার্জিক্যাল আর হচ্ছে ট্রান্স ক্যাথেটার দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, in patient at risk of developing AS stage A and in patients with asymptomatic AS stage B, C, hypertension should be ট্রিটমেন্টের মধ্যে আমরা যখন ওয়েট করব বা ইন্টারভেনশন যাব বা তার আগে আমরা hypertension should be treated according to standard guideline. In all patient with calcific aortic stenosis, statin therapy is indicated for primary and secondary prevention of atherosclerosis. এটা ভালভের ক্যালসিয়াম বা ডিজেনারেশনকে কমানোর জন্য কিন্তু না, এটা অ্যাসোসিয়েটেড প্রাইমারি আর সেকেন্ডারি প্রিভেনশন অফ অ্যাথেরোস্ক্লেরোসিস এর জন্য স্ট্যাটিন ইউজ করি। In patient who have undergone TAVI, renin-angiotensin system blocker therapy or ACE inhibitor or ARB may be considered to reduce the long-term risk of all causes mortality. In patient with calcific aortic stenosis stage B, C, statin therapy is not indicated. এবার কিছু জিনিসে চলে আসছি, টাইমিং অফ ইন্টারভেনশন। Adult patient with severe high gradient aortic stenosis stage D1 and symptoms of exertional dyspnea, heart failure, angina, syncope or pre-syncope by history or on exercise testing if it is indicated. Asymptomatic patient with severe AS, LVEF যদি 50% নিচে চলে আসে তাহলে AVR is indicated. In asymptomatic patient with severe AS stage C1 who are undergoing cardiac surgery for other indications, AVR is indicated. Asymptomatic patients with low flow, low gradient severe AS with reduced LVEF, AVR is recommended. In symptomatic patients with low flow, low gradient severe AS with normal LVEF, AVR is recommended. আচ্ছা, আমরা 2A 2B এই ইন্ডিকেশনগুলোকে আর ডিটেইলস যাব না, আমরা এরপরে আগাই। আচ্ছা, অ্যাওরটিক রিগার্জিটেশনটা নিয়ে আমরা একটু দেখি, রিক্যাপিচুলেট করি স্টেজগুলো কি কি আছে, A B C D। এই জিনিসটা মনে রাখবেন যে অ্যাট রিস্ক অফ এয়ার, এখানে আসলে এয়ার তেমন কিছু পাওয়া নাও যেতে পারে অথবা ট্রেস থাকতে পারে, বাট বাইকাসপিড অ্যাওরটিক ভালভ থাকতে পারে, আর অ্যাওরটিক ভালভ স্টেনোসিস যদি থাকে ওই আগের মতো অ্যাওরটিক স্টেনোসিসের মতো স্টেজ A।
প্রোগ্রেসিভ অ্যাওটিক রিগার্জিটেশন, এইখানে যে অ্যাওটিক রিগার্জিটেশন যে জেট ওয়াইড থাকে লেস দেন 25% অফ এলভিওটি, এটি মনে রাখতে যথেষ্ট। স্টেজ সি, এইখানে অ্যাওটিক রিগার্জিটেশন জেটের যে ওয়াইড সেটা হচ্ছে মোর দেন 65% অফ এলভিওটি থাকে, এইটুকু মনে রাখতে পারলে যথেষ্ট। স্টেজগুলো আমরা কি করে করি, অ্যাসিম্পটোমেটিক, সিভিয়ার, অ্যাওটিক রিগার্জিটেশন, এই স্টেজটাকে আমরা ফেলি। স্টেজ ডি সিমটোমেটিক, স্টেজ সি হচ্ছে পর্যন্ত অ্যাসিম্পটোমেটিক, স্টেজ ডি হচ্ছে সিমটোমেটিক, এবং এক্ষেত্রে ওই একই ডপলারে আমরা যখন দেখি যে অ্যাওটিক রিগার্জিটেশন জেট ওয়াইড more than 65% of LVOT. AR এর মেডিকেল ট্রিটমেন্ট আমরা একটু দেখে নিই খুব সংক্ষেপে। Asymptomatic patient with chronic AR, stage B and C, treatment of একই জিনিস hypertension is indicated. In patient with severe AR who have symptoms and or LV systolic dysfunction, stage C2 বা D, but a prohibitive surgical risk, LV for GDMT for reduced LVF with ACE inhibitors, ARB and or ARNI is recommended. Timing of recommendations or for interventions of AR in symptomatic patients with severe AR is stage D, regardless of LV systolic function. সিমটম হলেই করতে হবে। অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট এই ক্ষেত্রে এলভিএফ টা লেস দেন 55%, এইখানে নরমাল এটাকে করা হয়েছে। অ্যাওটিক স্টেনোসিসের ক্ষেত্রে লেস দেন 50%, রিগার্জিটেশনের ক্ষেত্রে লেস দেন 55%. In patient with severe AR, stage C or D, who are undergoing cardiac surgery for other indications, aortic valve surgery is indicated. আমরা স্টেজ গুলো ইয়েতে গেলাম না, 2A 2B তে চলে গেলাম না কি রেকমেন্ডেশন গুলোতে। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারভেনশন ফর মিক্সড অ্যাওটিক স্টেনোসিস এন্ড অ্যাওটিক রিগার্জিটেশন, যেটা আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। In symptomatic patients with combined AS and AR, a peak transvalvular jet velocity at least 4 meter per second or a mean transvalvular gradient at least 40 millimeter mercury, AVR is recommended. তার মানে সোজা কথা, আমরা যদি সবকিছু বাদ দেই তাহলে অ্যাওটিক স্টেনোসিসের ক্ষেত্রে যদি আমরা সিভিয়ারিটি পাই, সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস সিমটমস এবং পিক গ্রেডিয়েন্ট যদি আমরা পাই মোর দ্যান 4, তাহলে এভিআর ইন্ডিকেটেড বা রেকমেন্ডেড। In asymptomatic patient with combined AS and AR who have jet velocity, এসান সম্ভবত 1 মিনিটের মতো ডিসকানেক্টেড ছিলেন আপনি, জি স্যার, নাকি আমি ডিসকানেক্টেড ছিলাম? স্যার আপনি কি কানেক্টেড ছিলেন? হ্যাঁ থাকতেন। স্যার আমরা একটু শুনতে পাইনি, আমিও শুনতে পাইনি একটুর জন্য, এটা কেন হয়েছিল বুঝতে পারিনি। হ্যাঁ ওইটা তাহলে 1 মিনিট পিছন থেকে, একটা স্লাইড পিছন থেকে একটু কথা বলেন। আচ্ছা জি স্যার। আচ্ছা জি। আচ্ছা, এই জিনিসগুলোকে অবশ্য খুব বেশি করে আমি পড়াই নাই। আমি যে জিনিসটাকে জানতে চাচ্ছিলাম যে স্টেজেস অফ অ্যাওটিক রিগার্জিটেশন, এটা কি শুনতে পেরেছিলেন সবাই? জি স্যার, এটা শুনতে পাইছি, এটা শুনতে পাইছি। আচ্ছা, তাহলে মেডিকেল ট্রিটমেন্ট অফ এআর অ্যাওটিক রিগার্জিটেশনের মেডিকেল ট্রিটমেন্ট কি? অ্যাজ ইউজুয়াল হাইপারটেনশন এর ট্রিটমেন্ট করতে হবে। ইফ সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 140 ইজ রেকমেন্ডেড ট্রিটমেন্ট, এবং ক্রনিক এআর এর স্টেজ বি এবং সি তে হাইপারটেনশন ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, হাইপারটেনশন ট্রিটমেন্টের জন্য আমরা যে ড্রাগগুলো ইউজ করতে পারি, এস ইনহিবিটর, এআরবি অর আরনি। টাইমিং অফ ইন্টারভেনশন এআর এর জন্য আলাদা করে বলছি। ইন সিমটোমেটিক পেশেন্ট উইথ সিভিয়ার এআর, aortic valve surgery is indicated regardless of LV systolic function. Symptomatic severe হলেই করতে হবে। And asymptomatic severe, EF যদি less than 55% এর নিচে চলে আসে, aortic valve surgery is indicated. Aortic stenosis ছিল less than 50% আর aortic regurgitation less than 55%, আগেই করতে হবে আর কি in asymptomatic patient এর ক্ষেত্রে।
and severe AR with stage C or D who are undergoing cardiac surgery. For other indications, aortic valve surgery is indicated. আচ্ছা, আমরা আর ইয়েতে বেশি গেলাম না, 2A 2B তে আমরা গেলাম না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ইন্টারভেনশন ফর মিক্সড অ্যাওরটিক স্টেনোসিস এন্ড অ্যাওরটিক রিগারজিটেশন। মিক্সড একসাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের একটা কম্বিনেশনটা সবচেয়ে খারাপ একটা কম্বিনেশন। যতগুলো ভালভুলার মিক্সড ভালভুলার বা ভালভুলার হার্ট ডিজিজ গুলো আছে তার মধ্যে সবচেয়ে খারাপ কম্বিনেশন হচ্ছে মিক্সড অ্যাওরটিক স্টেনোসিস এন্ড অ্যাওরটিক রিগারজিটেশন। এবং এই ক্ষেত্রে আমরা স্টেনোসিসটা সাধারণত দেখা যায় যে প্রিডমিনেন্ট লিশন থাকে এবং এইটা খুব একটা পেশেন্ট টলারেট করতে পারে না, কাজে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন্টারভেনশন যেতে হবে। এবং এই ক্ষেত্রে ইন্টারভেনশন দুইটা সূত্র মনে রাখলেই চলবে। নাম্বার 1, সিম্পটোমেটিক সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস। আচ্ছা, সিম্পটোমেটিক সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস, এখানে অ্যাওরটিক রিগারজিটেশনটার কথা খুব একটা আসে নাই, যদিও অ্যাওরটিক রিগারজিটেশন আছে, কিন্তু সিম্পটোমেটিক সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস যেখানে গ্রেডিয়েন্ট থাকবে মোর দ্যান 4 মিটার পার সেকেন্ড অর প্রেসার গ্রেডিয়েন্ট থাকবে at least 40 মিলিমিটার বারকারি, এইভার ইজ রিকমেন্ডেড একটা। নাম্বার 2, অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে combined AS and AR who have jet velocity more than 4, তার মানে সিভিয়ার, with LVEF less than 50%, তার মানে সিম্পটমের ক্ষেত্রে সিভিয়ার আর অ্যাসিম্পটোমেটিক ক্ষেত্রে সিভিয়ার উইথ ইএফ লেস দ্যান 50%। এই দুইটা ক্ষেত্রে এভিআর ইজ রিকমেন্ডেড। আচ্ছা, এখানে অনেকগুলো ফ্যালাসি আছে, ফ্যালাসিগুলো আমরা একটু একটু করে জানি, তাহলে আমাদের সব জিনিসটা জানতে যেতে পারবো। However, recent data suggests that the natural history of moderate mixed disease behaves similarly to that of pure severe AS, and that moderate mixed disease has a mortality risk similar to that of pure severe AS. তাহলে এখানে যদি মডারেটও থাকে কখনো কখনো, তাহলে আমাদের কিন্তু ইন্টারভেনশন চলে আসতে হতে পারে। দুইটা মডারেট, দুটোতেই মডারেট, মানে এএস ও মডারেট, এমআর ও মডারেট, বাট তাদের সিমটম চলে আসছে এবং তাদের সিমটম গুলো এমন একটা অবস্থায় চলে আসছে যে যেটা সিমটম গুলো যদি আমরা কম্পারেট করে দেখা যায় যে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পিওর এএস এর যে মর্টালিটি রিস্ক, এক্ষেত্রে সেই একই মর্টালিটি রিস্ক, তখন আমরা ইন্টারভেনশন চলে আসতে পারি। Thus, valve replacement is warranted for the symptomatic patient if the patient's data fulfill any of the criteria for severe AS. কখনো কখনো যদি এই ধরনের পেশেন্ট যদি কোনো একটা সিভিয়ার এএস এর যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে আমরা ইন্টারভেনশন চলে আসতে পারি। আচ্ছা, এখন আমরা এএস এবং এআর এর কি কি ট্রিটমেন্টে যেতে পারি মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া। আমরা যে জিনিসগুলোতে যেতে পারি, একটা হচ্ছে সার্জিক্যাল অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট, আরেকটা করতে পারি ট্যাভি, ট্রান্সক্যাথেটার অ্যাওরটিক ভালভ ইমপ্লান্টেশন। দুটো হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশন। আচ্ছা, কখন আমরা সার্জারি করব আর কখন আমরা ট্যাভি করব, এখানে একটা দেখেন যে সিভিয়ার এএস, সোজা কথা যে সিভিয়ার এএস সিভিয়ার এমআর যখন সার্জিক্যাল রিস্ক বেশি থাকবে তখন আমরা কিন্তু ট্যাভিতে চলে যাব, আর যখন সার্জিক্যাল রিস্ক কম থাকবে তখনই আমরা সার্জিক্যাল অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্টে চলে যাব। আমরা এই রিস্ক গুলো অ্যাসেসমেন্ট করার জন্য কিছু টুল ইউজ করে থাকি, যেমন সোসাইটি অফ থোরাসিক সার্জনস প্রেডিক্টেড রিস্ক, frailty, cardiac or other system compromise, and procedure specific impedance। এই জিনিসগুলো দেখে আমরা রিস্ক অ্যাসেস করি, এবং যে ক্ষেত্রে দেখা যায় যে তার সার্জিক্যাল রিস্ক বেশি, সেক্ষেত্রে আমাদের টাভি অপশন, আর যদি দেখা যায় যে সার্জিক্যাল রিস্ক কম, তখন আমরা সরাসরি সার্জারিতে চলে আসতে পারি, সার্জিক্যাল ওয়েতে যেতে পারি। এবং অ্যাসোসিয়েটেড যদি এমআর থাকে, সেক্ষেত্রে আমরা একসাথে করে যেতে পারি।
আচ্ছা, তাহলে অ্যাওটিকটা মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা মাইট্রালে চলে আসি, এমএস এবং এমআর। Mixed MS and MR often occurs in patients with rheumatic valve disease. অ্যাওটিকটা কিন্তু মোস্টলি ডিজেনারেটিভ কজ, but mitral stenosis is mostly common causes due to rheumatic heart disease. Occasionally, mixed MS-MR can occur in patients with severe mitral annular calcification. Asymptomatic mixed disease may be benign, benign because of MS protects the LV from the severe volume overload of pure MR. তার মানে এমআর এর যে ভলিউম ওভারলোড হয় এটাকে এমএস কিন্তু প্রোটেক্ট করে। However, if symptoms attributable to mixed mitral disease occur, they are likely because of increased LA pressure from combined increased LA inflow from MR and obstruction to outflow from the LA. তার মানে এখানে টোটাল বার্ডেনটা পড়ে কিন্তু লেফট অ্যাট্রিয়ামের উপরে। কারণ এক হচ্ছে যে স্টেনোসিসের জন্য ভলিউমটা এখানে আসতে পারে না, এবং মানে রিগার্জিটেশন জন্য ভলিউমটা ওভারলোড হয় লেফট অ্যাট্রিয়ামে, এবং এখানে লেফট অ্যাট্রিয়াম সবচেয়ে বেশি বার্ডেনে থাকে। An enlarged LA, a high transmitral gradient or direct measurement of a high LA or pulmonary artery raised pressure suggests a valvular basis for the patient's symptom. In such cases, mitral valve replacement may be necessary if therapy with diuretics do not relieve symptoms, but it should be preferred only in patients who have severe limiting symptoms. তার মানে যে আমরা এক্ষেত্রে ওয়েট করতে পারি ডায়াবেটিস দিয়ে যতক্ষণ পর্যন্ত পেশেন্ট তার সিমটমটা, যখন তার এলএ প্রেশার গ্রেডিয়েন্টটা যখন অনেক বেড়ে যায়, ডায়াবেটিক মেজারমেন্ট অথবা পালমোনারি আর্টারি রেস্ট প্রেশার, তখন আমরা মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি এমএস উইথ এয়ার। Combined MS and AR usually result from rheumatic heart disease. When they occur concomitantly, MS is usually the more severe lesion. MS limits LV filling. It may reduce the stroke volume presented to the aortic valve, in turn reducing the apparent severity of AR. AR এর সিভিয়ারিটি কিন্তু কমায় দেয়। MS এর জন্য তো ভলিউমই আসতে পারে না, যে জন্য হয়তো AR এর সিভিয়ারিটি কমে আসে। Furthermore, MS reduces the LV cavity size for any degree of AR, causing further potential underestimation of AR severity. MS এর জন্য কিন্তু LV cavity sizeও কমে আসে, এই জন্য আমরা ফার্দার আন্ডারএস্টিমেট করতে পারি AR severity-টাকে। In this regard, contrast aortography visualize AR flow instead of the echocardiographic visualization of AR velocity of the flow, and may be helpful as it precise assessment of AR regurgitant fraction. এক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফির চেয়ে কন্ট্রাস্ট অ্যাওটোগ্রাফিটা মোর হেল্পফুল টু ভিজুয়ালাইজ এয়ার ফ্লো। তাহলে এটা গেল হচ্ছে এমএস উইথ এয়ার। In patients who have continued severe symptoms not responding to diuretics, intervention with valve surgery should be pursued. If mitral aortotomy is favorable, options are PMVC to treat the MS, followed by AVR or SFVR and open mitral condylotomy, a treatment option. In this way, the increased mortality risk of double valve replacement is avoided. প্রত্যেকটা কিন্তু অপারেটিভ প্রসিডিউরে কিন্তু রিস্ক থাকে, এবং হচ্ছে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট উইথ সিএবিজি সবচেয়ে হাই রিস্ক পেশেন্ট গ্রুপ, পার অপারেটিভ রিস্ক গ্রুপ। তারপরেই হচ্ছে ডাবল ভালভ রিপ্লেসমেন্ট গ্রুপগুলোতে। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় চেষ্টা থাকবে যাতে ডাবল ভালভ রিপ্লেসমেন্টটাকে অ্যাভয়েড করা যায়, কারণ অ্যারাউন্ড 9% পার অপারেটিভ মর্টালিটি হবে ডাবল ভালভ রিপ্লেসমেন্টে। এরপরে আমরা চলে আসি এমএস উইথ এএস। দুইটা স্টেনোটিক এবং সবচেয়ে লেস টলারেবল একটা কন্ডিশন। Almost always product of rheumatic heart disease, the combination of MS and AS can be very confusing
to the clinician. When either lesion is severe, it may limit cardiac output, resulting in reduced flow to the other valve, which reduces transvalvular gradient, leading to underestimation of lesion severity. Echocardiography and invasive hemodynamics are usually necessary to fully assess the severity of each lesion and to decide an appropriate intervention. আচ্ছা, তারপরে আমরা চলে আসি ফলো আপে। এই ফলো আপটা আমরা পোস্ট অপারেটিভ না, এটা হচ্ছে আসলে বিফোর অপারেশন বা ইন্টারভেনশন আমরা কিভাবে ফলো আপ করবো। আমরা ফলো আপ করতে থাকি স্টেজ বি এবং স্টেজ C1। বাকিগুলোতে কিন্তু আসলে স্টেজ এ তে তেমন কিছু করার হয় না ফলো আপে, বাট বি এবং C1 গুলোকে আমাদের ফলো আপ করতে হবে। আর C2 যেটা বা সির পরে যেগুলো আসছে, যেখানে ইজেকশন ফ্র্যাকশন কম বাট অ্যাসিম্পটোমেটিক, আর ডি হচ্ছে যেখানে সিম্পটোমেটিক উইথ অর উইদাউট ইনজেকশন ফ্র্যাকশন লেস, সেক্ষেত্রে অপারেশন যেতে হবে, পারঅপারেটিভে যেতে হবে। এবং সেখানে দেখা যায় যে স্টেজ বি তে আমরা অ্যাওরটিক স্টেন্সের ক্ষেত্রে 3 to 5 ইয়ার যদি মাইল্ড সিভিয়ারিটি থাকে, যদি মডারেট সিভিয়ারিটি থাকে তাহলে 1 to 2 ইয়ারলি ফলো আপ করতে পারি। আর সিভিয়ার ক্ষেত্রে 6 to 12 মান্থস আমরা ফলো আপ করতে পারি। অ্যাওরটিক রিগার্জিটেশনের ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন আছে, একটু হয়তো ডিলে করে ফলো আপ করতে পারি। আর মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে একই, একটু রিল্যাক্সেশন থাকবে, 3 to 5 ইয়ারলি আমরা ফলো আপ করতে পারি। যদি এক্ষেত্রে মাইট্রাল স্টেনোসিসটা থাকে এভরি 1 to 2, এখানে সিভিয়ার থাকে তাহলে 1 to 2 ইয়ে করতে পারি। যদি মাইট্রাল এরিয়া মডারেট যদি থাকে তাহলে 1 to 2 ইয়ারলি করতে পারি। যদি সিভিয়ার থাকে বা লেস দেন 1 সেন্টিমিটার স্কয়ার সেখানে ইয়ারলি, আর যদি মাইল্ড থাকে মোর দেন 1.5 সেক্ষেত্রে 3 to 5 ইয়ারলি করতে পারি অ্যাওরটিক মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। আচ্ছা, তো এই দিয়ে মোটামুটি আমি আমার ক্লাস টপিকগুলো শেষ করছি। এখন আসেন ডিসকাশনে। আমি ডিসকাশনের জন্য সময়টাকে একটু বেশি রাখতে চাচ্ছি, তো আপনাদের কোশ্চেন থাকলে এখন করতে পারেন। এটা খুব বড় একটা চ্যাপ্টার এবং মিক্সড ভালভুলার বলতে গেলে আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভালভুলারই চলে আসে, প্রত্যেকটা ভালভ সম্পর্কে চলে আসে এবং তারপরে মিক্সড গুলোতে চলে আসে এবং মিক্সড ডিসিশন নেওয়াটা একটু কঠিন এবং সেই জায়গাগুলোতে আসলে একটা মিক্সড মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে ডিসিশনটা নেওয়া হয়ে থাকে। যাই হোক, আমি আপনাদের কাছে কোশ্চেন আশা করি এবং কোশ্চেন থেকে সবচেয়ে বেশি ডিসকাশনে যাওয়া যাবে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার ফর নাইস ক্লাস স্যার। স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে, যদি এক্সামে থাকে অ্যাওরটিক স্টেনোসিস এবং অ্যাওরটিক রিগার্জিটেশন কম্বাইনলি, তো আমরা অনেক সময় বলি যে স্যার এটা মানে এএস টা প্রিডমিনেন্ট। তো স্যার এখানে মানে আমরা ক্লিনিক্যালি এএস টা প্রিডমিনেন্ট বলতে গেলে আমার কি কি ক্রাইটেরিয়া দেখতে হবে স্যার? আচ্ছা, এই ক্ষেত্রে ভালভের সিভিয়ার এটা ক্লিনিক্যালি যদি আসেন তাহলে আপনার মার দেখে আসতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আরো আগে আসি যে অ্যাপেক্সের লোকেশন, ঠিক আছে? তারও আগে যদি আসেন সিমটম বা সিমটম যদি পেশেন্টের ডেভেলপ করে যায়, যে আমরা জানি যে এখানে 3টা সিমটম চলে আসে, যে শর্ট ব্রেথলেসনেস, চেস্ট পেইন এন্ড সিনকো, এইগুলো আছে কিনা। আচ্ছা, তারপর আসে হচ্ছে অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিটের লোকেশন, অ্যাপেক্স বিটের লোকেশন যদি শিফটেড হয়ে থাকে তাহলে একটা প্রিডমিনেন্ট হচ্ছে রিগার্জিটেশন, আর যদি অ্যাপেক্স বিটটা যে নরমালি থাকে তাহলে এটা প্রিডমিনেন্ট হচ্ছে স্টেনোসিস। আচ্ছা, তারপরে আসেন মারমার। মারমারের ক্ষেত্রে সাধারণত স্টেনোটিক লিশন গুলো প্রিডমিনেন্ট থাকে আর কি, এবং সেই ক্ষেত্রে আপনি মারমার লিশনটা আসলে এবং ইন্ডিভিজুয়াল দেখা গেছে যে অ্যাওরটিক স্টেনোসিস এবং অ্যাওরটিক রিগার্জিটেশন যদি একসাথে থাকে তাহলে স্টেনোটিক লিশন গুলো প্রিডমিনেন্ট থাকে এবং এটাই সিভিয়ারিটি থাকে, বেশি সিভিয়ার সমস্যাগুলো করে স্টেনোসিস গুলো, এবং এটার উপর ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। তাহলে সিমটম থেকে তারপর হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে হ্যাঁ অ্যাওরটিক ইয়ে থেকে অ্যাপেক্স বিট থেকে মারমার সিভিয়ারিটির উপরে মারমার কোনটা প্রিডমিনেন্ট তার উপরে। আচ্ছা, এবার আসেন যদি রিগার্জিটেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে রিগার্জিটেশন যে সাইন গুলো আছে সেগুলো চলে আসবে।
জি স্যার। আদার পেরিফেরাল যে সাইনগুলো আছে। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে মাস্কিং হয়ে যায় সমস্যাগুলো, একটার উপরে আরেকটা মাস্কিং হয়ে যাওয়ার জন্য অনেক সময় মডারেটের ক্ষেত্রে বোঝা যায় না যে কোনটা প্রিডমিনেন্ট, দুটোই একসাথে হয়তো চলে আসতে পারে। পরীক্ষার সময় আমরা এইখানে শোনো, এইখানে আমরা ওই যে পেরিফেরাল গুলো সাইন যদি থাকে তাহলে আমরা বলি যে এটা হলো মানে এআর প্রিডমিনেন্ট, আর পেরিফেরাল সাইন যদি না থাকে তাহলে অ্যাজ এ হোল এস প্রিডমিনেন্ট, যদি এস এআর এর কথা পরীক্ষার সময় দরকার। পেরিফেরাল সাইনটাই খুব ইম্পর্টেন্ট, পালসটা ইম্পর্টেন্ট। হাই ভলিউম কলাপসিং পালস যদি থাকে, এটার সাথে যদি অর্টিক স্টেনোসিস মিশে তাহলে ডিসপেরিয়ান পালসের মতো হয়, মাঝামাঝি একটা জায়গায় আসে। কিন্তু মূল কথাই হলো তোমার পেরিফেরাল সাইন আছে কি নাই। পেরিফেরাল সাইন থাকলে এয়ার, না থাকলে এস। জি স্যার। স্যার এই যে এদিকে স্যার এই ক্ষেত্রে স্যার পেরিফেরাল সাইন কি কয়টা থাকতে হবে স্যার? এমন কোনো কি আছে নাকি একটা বা দুইটা বা ওই ধরনের? একটা সাইন মনে করেন স্যার কেরোটিড স্যার কে আছে, কিন্তু ওই ক্ষেত্রে অন্য কোনো সাইন নাই, সেক্ষেত্রে কি আমরা এআরই বলবো কিনা স্যার? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে কলাপসিং পালস, যেটা পালসের ক্ষেত্রে এইটা যদি থাকতে পারে তাহলে মানে এয়ার প্রিডমিনেন্ট। যতগুলো পেরিফেরাল পালস, যতগুলো পেরিফেরাল সাইন গুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কলাপসিং পালসটা। জি স্যার। জি স্যার। আজকের টপিকটা কিন্তু ম্যানেজমেন্টের উপরে, কাজে আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে বেশি কোশ্চেন করেন, ঠিক আছে? ম্যানেজমেন্ট অফ মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ, এগুলো কিন্তু ক্লিনিক্যালি এই প্রশ্নগুলো আসলে করাটা ঠিক হবে না আমাকে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরই জানতে হবে, কারণ এগুলো ক্লিনিক্যাল ক্লাসের কোশ্চেন গুলা, যে কোন সাইন থাকবে, কোন মারমার থাকবে, কি মারমার থাকবে, এটা কিন্তু আপনাদেরকেই মুখস্থ বলতে হবে। বরং এটা আমি কোশ্চেন করব যে সিভিয়ার কোনটা, সিভিয়ার লিশন বা কোনটা প্রিডমিনেন্ট। আজকের টপিকটা কিন্তু ম্যানেজমেন্ট, কাজে আপনি ম্যানেজমেন্ট থেকে বেশি কোশ্চেন করেন। আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি কোশ্চেন করি। আমি কোশ্চেন করব। আচ্ছা, তাহলে এরকম একটা মিক্সড ভালভুলার হার্ট ডিজিজের, ঠিক আছে, যে কোনো মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ, আচ্ছা, তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে তাহলে কি করে ম্যানেজ করবেন? আচ্ছা, অথবা মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ ছিল, তাকে ইমপ্লান্টেশন করা হয়েছে সার্জিক্যাল অথবা ট্রাভির মাধ্যমে, তাকে ভালভ ইমপ্লান্টেশন করা হয়েছে, সেক্ষেত্রে তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট কি করে ভাবে ইউজ করবেন? আচ্ছা, তারপর হচ্ছে এই ধরনের পেশেন্টের মিক্সড ভালভুলার হার্ট ডিজিজের, রিউমেটিক হার্ট ডিজিজের প্রোফাইলেক্সিস। আমি তো এই কোশ্চেনগুলো আশা করতেছি আপনাদের কাছ থেকে, এইগুলো পরীক্ষায় কোশ্চেন হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনফেক্টিভ, এই ধরনের পেশেন্টদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে যে সার্জিক্যাল অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট আর হচ্ছে টাভি, এই দুটার মধ্যে কোনটা কখন করবেন, বা ডিফারেন্স বিটুইন এসএফভিআর এন্ড টাভি। জি স্যার। হ্যাঁ, এইগুলো কিন্তু আজকের টপিকের মধ্যে চলে আসবে, এই কোশ্চেনগুলো কিন্তু আমি আশা করতেছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইগুলো নিয়ে ডিসকাশন শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি যে অ্যাকচুয়াল ফিব্রিলেশন যদি থাকে এই ধরনের একটা পেশেন্টের, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে অ্যান্টিকোয়াগুলেশন ম্যানেজমেন্ট করবেন? সেই একই জিনিস, সরি, চ্যাডভাস স্কোরের মাধ্যমে আমরা চলে যাব, এবং সেই ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে আমরা নোভেল ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস ইউজ করব, আর কোন ক্ষেত্রে আমরা ভিটামিন কে
অ্যান্টাগনিস্ট ইউজ করব। এগুলো কিন্তু সবগুলো কিন্তু পড়া হয়েছে আলাদা আলাদা ভাবে, এই ক্ষেত্রে চলে আসবে। আমি বলবো নাকি আপনারা বলবেন? স্যার বলেন স্যার। এগুলো কিন্তু পড়ানো হয়েছে না সবার, সবগুলো কিন্তু পড়া- পড়ানো হয়ে গেছে। কাজে এইগুলো পরীক্ষা কিন্তু চলে আসতেছে, এখন যদি আমি বলি তাহলে তো হবে নাকি? এটা আপনাদেরকে আমি আশা করছিলাম যে এই কোশ্চেনগুলো আপনারা করবেন, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে যেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে মাইট্রাল যদি থাকে স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস এবং যদি হচ্ছে যে লেস দেন 3 মান্থ অফ প্রস্থেটিক ভালভ যদি ইমপ্লান্ট থাকে, বায়োপ্রস্থেসিস, লেস দেন 3 মান্থ বায়োপ্রস্থেসিস, মাইট্রাল স্টেনোসিস, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। আর আদার সব ক্ষেত্রে আমরা নোভেল ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস ইউজ করতে পারি। জি স্যার। আচ্ছা, তারপরে আচ্ছা পার্টিসিপেন্টস কতজন আজকে? স্যার পার্টিসিপেন্ট এখন 13 পার্টিসিপেন্টস জন। তো অনেকেই আছে, কিন্তু আজকে আপনার নীরব কেন পার্টিসিপেন্টসরা? আমি তো ডিসকাশনের, এইটা কিন্তু ডিসকাশনের ব্যাপার, আমি চাচ্ছিলাম অনেক বেশি ডিসকাশন হবে, ডিসকাশনের সময়টা আমি বেশি রাখছিলাম। স্যার এটাতে হাসতে যে আছে শর্টকাট দেওয়া আছে সব। আমি তো গাইডলাইনটা ফলো করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা বলেন তো দেখি যে রিউমেটিক হার্ট ডিজিজ গত কদিন আগে পড়া হয়েছে, শোয়েব ভাই পড়াইছেন, ঠিক আছে। এই পেশেন্টের একটা মিক্সড ভালভুলার হার্ট ডিজিজ এমএস উইথ এআর রিউমেটিক অরিজিন, এই পেশেন্টদের পেনিসিলিন কতদিন দেবেন? পরীক্ষা কাদের এই জানুয়ারিতে? পেনিসিলিন তো স্যার লাইফ লং দিব। আচ্ছা, লাইফ লং বললে তো হবে না, এটাকে গুছিয়ে বলতে হবে। গাইডলাইনে যেটা বলতেছে যে লাস্ট যেটা এপিসোডিক একটা অ্যাটাক, লাস্ট এপিসোড অফ অ্যাটাক যেটা থাকবে রিউমেটিক কার্ডাইটিস বা ভালভুলার হার্ট ডিজিজের, এবং সেই পেশেন্টদের 10 বছর অথবা 40 বছর, যেটা লঙ্গার সেই পর্যন্ত তাদের প্রোফিল্যাক্সিস দিতে হবে। আর যদি কার্ডাইটিস ছিল, রিউমেটিক হার্ট ডিজিজ উইথ কার্ডাইটিস যদি থাকে, আমার মনে হয় আপনাদের জিনিসগুলো পড়া হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু গুছিয়ে বলতে হবে যে রিউমেটিক ফিভার উইদাউট কার্ডাইটিস, রিউমেটিক ফিভার উইথ কার্ডাইটিস, রিউমেটিক ফিভার কার্ডাইটিস উইথ রেসিডুয়াল ভালভুলার ডিসফাংশন বা রেসিডুয়াল ভালভুলার ড্যামেজ, তাহলে এইভাবে কিন্তু গুছিয়ে বলতে হবে, কিন্তু এইভাবে বললে তো হবে না। এখন এটা কিন্তু শোয়েব ভাই পড়াইছেন গত গত সপ্তাহে, কিন্তু শোয়েব ভাই ক্লাস নিয়েছেন রিউমেটিক হার্ট ডিজিজের উপরে। আচ্ছা, তখন তো ওরা জিজ্ঞাসাও করছে যে কোনটা বলবো, আমিও দেখাই দিছি যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিটা বলবেন যে রুমেটিক ফিভার উইদাউট কার্ডাইটিস 5 years অ্যাটাক ফ্রি 5 years জি স্যার, or until 21 years which one is longer, rheumatic 5 fever years, with 10 years, carditis এটা 10 years, তারপরে হলো যে মানে until 21 years which is longer, এরপরে হলো rheumatic fever carditis with মানে residual valvular lesion, সেক্ষেত্রে হলো আপ টু দি এজ অফ 40 years or লাইফ লং, এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশনের মধ্যে সে যাইতে পারবে। সেদিনও তো পড়ানো হয়েছে। শোয়েব ভাই পড়াইছেন খুব সুন্দর করে। আচ্ছা বলেন তো, এই পেশেন্টদেরকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইলিসিস দেবেন কি দেবেন না? এই 4টা প্যাটার্নের যে কোনো একটা আসলো। আচ্ছা, শওকত কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন শওকত, বলেন। আমি ইন্ডিভিজুয়ালি ধরে ফেললাম, আর কিছু করার নাই। স্যার কোশ্চেনটা আরেকবার, মানে এই রোগীগুলোকে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রোফাইল্যাক্সিস এএসএআর অথবা এএসএমআর, এমএসএমআর, এই 4টা প্যাটার্ন দেখা যাচ্ছে তো, এই 4টা প্যাটার্ন যে কোনো একটা পেশেন্ট প্যাটার্ন আপনার কাছে আসলো, এখন তাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ট্রিটমেন্ট দেবেন কি দেবেন না? এই 4টা প্যাটার্নের মধ্যে ধরলাম এএসএআর, সে ভালভ রিপ্লেসমেন্ট করে আসছে, তাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইলিসিস দেবেন কি দেবেন না? স্যার দিব স্যার। হ্যাঁ, কিভাবে দেবেন? দেবেন বলে তো হবে না, কাকে কাকে দেবেন? আচ্ছা, মানে স্যার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইল্যাক্সিস আমরা দিব, এর আগে দিব। তারপরে স্যার জেনেটিক ইউরিনারি কোনো যদি প্রসিডিউর করা হয় সেক্ষেত্রে দিব।
তারপরে হচ্ছে স্যার আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি যেখানে স্যার এপিথেলিয়াল ডিসরাপশন হওয়ার চান্স আছে, মানে ব্রঙ্কোস্কোপি বা এসব ক্ষেত্রে দিব স্যার। কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এন্ডোস্কোপির ক্ষেত্রে বলা হচ্ছে স্যার রুটিনলি ইউজ না করার কথা বলা হয়েছে স্যার। দেওয়া না করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো এইগুলো কিন্তু কোশ্চেন হবে পরীক্ষায়, ঠিক আছে, ম্যানেজমেন্ট থেকে। আপনাদেরকে কিন্তু পড়তে হবে, ভালো করে প্রত্যেকটা ক্লাসে না পড়লে হবে না, পরীক্ষা কিন্তু চলে আসতেছে। আচ্ছা, সার্জিক্যাল অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট আর টাভি, একটা শর্ট নোট বলে ফেলেন তো শরকত, ডিফারেন্স বিটুইন সার্জিক্যাল অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট এন্ড টাভি। আচ্ছা স্যার, স্যার টাবিটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে যাদেরকে হাই রিস্ক মর্টালিটি ফর সার্জারি, মানে যাদেরকে আমরা সার্জারি করার জন্য সুইটেবল না, তাদের জন্য হচ্ছে টাবিটা মেইনলি মানে ইন্ডিকেটেড। আর টাবিটা হচ্ছে স্যার ওয়ান টাইপ অফ ইন্টারভেনশন স্যার, হুম সার্জারি তো সার্জারি স্যার। তারপরে স্যার টাবিতে হচ্ছে স্যার মানে লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন লাগে না স্যার। হুম সার্জারিতে যদি আমরা মেটালিক বাল্ব দিই সেক্ষেত্রে তো অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে স্যার। তারপরে স্যার টাবিতে স্যার হাই রিস্ক অফ স্ট্রোক, এফ, কমপ্লিট হার্ট ব্লক এগুলোর চান্স আছে স্যার। সবাই মিলে চাঁদা তুলে বললে তো হবে না, পরীক্ষায় তো দেখা দেখি সুযোগ থাকবে না। পরীক্ষা কিন্তু চলে আসতেছে, ঘনায় আসতেছে, এগুলো আসলে স্যার যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে দেখেন আরেকটা জিনিস আছে টাফির সাথে, যে TEER, তার মানে কি? ট্রান্স ক্যাথেটার এজ টু এজ রিপেয়ার। কখন রিপেয়ার করবেন, কখন রিপ্লেসমেন্ট করবেন। ঠিক আছে, হ্যাঁ, মাইট্রাল ভালভের ক্ষেত্রে কখন রিপেয়ার করবেন, কখন রিপেয়ার করবেন, আর কখন হচ্ছে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করবেন। স্যার এটা কি মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে বলবো স্যার? হ্যাঁ, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগাস্ট্রেশন, মানে মিক্সড ভালভ হার্ট ডিজিজ। ঠিক আছে, ধরেন অ্যাওরটিক স্টেনোসিসের সাথে মাইট্রাল স্টেনোসিস বা মাইট্রাল রিগাস্ট্রেশন আছে, তো সেই ক্ষেত্রে আপনি কখন ডাবল ভালভ রিপ্লেস করবেন আর কখন একটা ভালভ রিপ্লেস আর একটা ভালভ রিপেয়ার করবেন। মানে স্যার এমএস আমার সাথে বলবো নাকি এমএসএস বলবো স্যার? বুঝিনি স্যার কোশ্চেনটা আরেকটু। আচ্ছা, ধরেন যে একটা অ্যাওরটিক ভালভের লিশন আছে, ঠিক আছে, অ্যাওরটিক স্টেনোসিস সিভিয়ার আর মাইট্রাল রিগাস্ট্রেশন সিভিয়ার। এখন আপনি ট্রিটমেন্ট অপশন কি করবেন? ডাবল স্যার ভালভ রিপ্লেসমেন্ট, এক্ষেত্রে হ্যাঁ সিভিআর এম আর সিভিআর এস, তাহলে তো স্যার আমাকে স্যার হ্যাঁ। ডাবল ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে স্যার। আচ্ছা, তাহলে এই কথাটা কেন আসলো যে ট্রান্স ক্যাথেটার এজ টু এজ রিপেয়ার? তার মানে আপনি যখনই একটা রিপ্লেসমেন্টে যাবেন, এগুলো সবগুলোর ফ্যালাসির উত্তর কিন্তু একসাথে। উত্তরটা হচ্ছে যে এইগুলা কিন্তু এখন যখন আমরা মিক্সড ভালভুলার হার্ট ডিজিজে যাই, তখন কয়েকটা ফ্যাক্টর চিন্তা করা হয়, যেমন পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি, সে কত বছর বাঁচবে। আচ্ছা, এখন তাকে প্রস্থেসিস দেবেন নাকি হচ্ছে তাকে মেটালিক দেবেন। আচ্ছা, তারপর তার কার্ডিয়াক কন্ডিশনের কি অবস্থা, নন কার্ডিয়াক কি কোমরবিড কন্ডিশন গুলো আছে, আচ্ছা ফ্রাইলটি গুলো কি আছে, তারপর হচ্ছে যে STS রিস্ক স্কোরিং, ঠিক আছে, সোসাইটি অফ থোরাসিক সার্জন দ্যাট পারাপার্টিভ পোস্ট অপারেটিভ রিস্ক স্কোরিং আছে। এই স্কোরিং গুলো সবগুলো বিবেচনা করে যদি দেখা যায় যে এটা হাই রিস্ক ফর ডাবল ভালভ রিপ্লেসমেন্ট, সেই ক্ষেত্রে সিঙ্গেল ভালভ রিপ্লেসমেন্ট উইথ আদার ভালভ রিপেয়ার। সিঙ্গেল ভালভ যদি রিপ্লেস করতে হয় তাহলে অ্যাওরটিক ভালভ, আর রিপেয়ার যদি করতে হয় তখন এটাতে যেতে হবে মাইট্রাল ভালভের রিপেয়ার, ট্রান্সক্যাথেটার এজ টু এজ রিপেয়ার। অথবা সেক্ষেত্রে ট্রান্সক্যাথেটারে গেলাম না, সেক্ষেত্রে হয়তো ওপেনলি আমরা রিপেয়ার করতে পারি। আচ্ছা, এখন যদি এরকম হয়, যেহেতু আমরা ওপেন করে ফেলছি, ওপেন রিপেয়ার। আর যদি এরকম হয় যে তাকে সার্জিক্যাল অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট করা যাবে না, টাভিতে যেতে হবে, তখন আমরা টাভির সাথে এজ টু এজ রিপেয়ার করে দিলাম। জি স্যার। ঠিক আছে, যখন ওপেন করব তখন ওপেন রিপেয়ার, আর যখন টাভি যাব তখন হচ্ছে একটাতে টাভির মাধ্যমে রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে এজ টু এজ রিপেয়ার। এবং এই কন্ডিশন গুলোর উপর ডিপেন্ড করে, এগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে বলতে হবে কথাগুলো। জি স্যার। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন করি, মডারেট এস উইথ মডারেট এয়ার
এখন কি করবেন? দুটোই স্টেজ বি তে আছে, আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি, কিন্তু একসাথে আসছে। এখন কি করবেন? ম্যানেজমেন্ট। আমি আসলে এই কোশ্চেন গুলো আপনাদের থেকে আশা করছিলাম। স্যার পেশেন্ট কি সিমটোমেটিক কিনা স্যার এটা দেখতে হবে প্রথমে। এক্স্যাক্টলি, হ্যাঁ, নাম্বার 1 পেশেন্ট সিম্পটোমেটিক অর নট। তারপরে তারপরে এইভাবে স্যার অ্যান্সার করতে হবে। এরপর দেখতে হবে স্যার পেশেন্টের এলবি ডিসফাংশন আছে কিনা। তারপর আমাকে দেখতে হবে আচ্ছা, স্টেজ বি যেহেতু এলবি ডিসফাংশন নাই, আচ্ছা তারপর স্যার আমাকে দেখতে হবে সি তে না গেলে এলবি ডিসফাংশন হবে না। আচ্ছা এলবি ইডিডি দেখতে হবে স্যার। LBIDD, LBISD দেখবো স্যার। আচ্ছা, তারপরে এই যে অ্যান্সার দিয়ে দিলাম। Data suggests that natural history of moderate mixed valve disease behaves similarly to that of pure severe AS, and moderate mixed heart disease has a mortality risk similar to that of pure severe AS. Thus, valve replacement is warranted for the symptomatic patient if the patient's data fulfill any of the criteria for severe AS. যে কোনো একটা ক্রাইটেরিয়াতে যদি সিভিয়ার এএস এ চলে যায় তাহলেই আমরা কিন্তু ভালভ রিপ্লেসমেন্টে যেতে পারি। খুব আর্লি চলে আসতে হবে আর কি। ভালভ সিভিয়ারিটি কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে ভালভ এরিয়া, একটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি জেট আর কি, ঠিক আছে? তো এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি চলে আসে বা সিমটম যদি চলে আসে তাহলে কিন্তু দুটোই মডারেট স্টেজ বির মধ্যে আছে, বাট আমাদেরকে খুব আর্লি ইন্টারভেনশন চলে আসতে হবে। জি স্যার। আচ্ছা, আপনারা যেহেতু কোশ্চেন করতেছেন না, তাহলে আমি বলি তো দেখি যে অ্যাওর্টিক ভালভুলার হার্ট ডিজিজের কি কি সিমটম হতে পারে। স্যার অ্যাওর্টিক ভালভুলার হার্ট ডিজিজে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। আমাদের ম্যাডাম তারপর স্যার স্পেসিফিক ম্যাডাম বলেন, একজন ম্যাডামই আছে। স্যার অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, এনজাইনা নিয়ে আসতে না পারে। না, সিমটম গুলো দেখেন, আমি কোশ্চেন করছি কিন্তু আপনাকে যে এএস এর কি কি সিমটম থাকতে পারে, আপনি বলেই দিলেন যে অ্যাসিম্পটোমেটিক। তো অ্যাসিম্পটোমেটিক তো কিন্তু চাওয়া হয়নি, ঠিক আছে? তাহলে শুনেন, সিমটম এই যে কি চাচ্ছে? এই আপনারা এই যে এই জিনিসগুলো ভুল করেন, যে কোশ্চেনটা না শুনে আপনারা আপনাদের মতো করে অ্যান্সার করার চেষ্টা করেন। আপনি যেভাবে রিওয়াইন্ড করা আছেন আপনি সেভাবে করতে থাকেন, তা না, যেটা আছে সেটা করতে হবে, যেটা কোশ্চেন করছে সেটা করবেন। জি স্যার। হ্যাঁ বলেন, কি এনজাইনা, কি? হ্যাঁ, হার্ট ফেইলিওর এন্ড সিনকোপ। কোনটা আগে হয় আর কোনটা অনেক পরে হয়? স্যার হার্ট আগে কোনটা হয়? অ্যানজাইনা ঠিক আছে, আগে হয়, তারপরে সিনকোপ চলে আসে, তারপর হার্ট ফেলিওর। প্রগনোসিস কেমন? প্রগনোসিস কেমন? এই তিনটা সিমটম যখন চলে আসবে তার উপর ডিপেন্ড করে আমরা কি প্রগনোসিস 2 ইয়ার্স, আর এনজাইনা আসলে স্যার 5 ইয়ার্স, আর সিনকোপ আসলে স্যার 3 ইয়ার্স। থ্যাংক ইউ, হ্যাঁ ভালো, ঠিক আছে। আমরা কিন্তু মনে রাখার জন্য একটা সূত্র ইউজ করি, এটা আবার পরীক্ষা বলবেন না। এএসডি, এতে অ্যানজাইনা, এস তে সিনকোপ, ডি তে ফেলিওর, ঠিক আছে, বা ডিসনিয়া। আচ্ছা বলেন তো দেখি যে অ্যানজাইনা কেন হয় অ্যাওর্টিক স্টেনোসিসে? এটা স্যার হচ্ছে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচের কারণে হতে পারে স্যার। এলবি হাইপারট্রফি থাকে, অ্যাসোসিয়েটেড করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারে স্যার এস এর সাথে। আরো আছে কোরোনারি হাইপোপারফিউশন, ক্যালসিফিক এম্বোলাইজ ইন দ্য কোরোনারি আর্টারি। হ্যাঁ, আচ্ছা, পাঁচটা কথা বলতে হবে। ওই যে বড় স্যার পাঁচটা জিনিস জানতে চায়, বলে যে চেস্ট পেনের মানে আমাদের শাহাবুদ্দিন স্যার 5টা কথা শুনতে চায়। চেস্ট পেনের কারণ কি? পরীক্ষা কিন্তু কোশ্চেন এইভাবে হবে। একটা কল আসছিল, আগের কোশ্চেনটা কোশ্চেন কি করে সেইটা শুনেন আপনি। আপনার তো প্রেজেন্টেশন জিজ্ঞাসা করে নাই। আপনার যে প্রেজেন্টেশন জিজ্ঞাসা করলে অ্যাসিম্পটোমেটিক টু সিম্পটোমেটিক কলাপস হতে পারে, কিন্তু আপনার কি সিমটম হয় বললে আপনার তো সেটা বলতে হবে যে এই সিমটম হয়। সেক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, তো না। ওই কালকেও জিজ্ঞাসা করছি যে এই পেশেন্টের কি সমস্যা হইতে পারে, কমপ্লিকেশন। আপনারা সে তার এট্রিয়াল ফিব্রিলেশন আছে, তারপরে বলতেছেন এট্রিয়াল ফিব্রিলেশন।
এটা তো এই পেশেন্টের তো এট্রিয়াল ফিব্রিলেশন আছে আপনার, এটা না। সিমটম কি হতে পারে সেটা জিজ্ঞাসা করছে, কমপ্লিকেশন কি হতে পারে সেটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে, তারপরে অ্যান্সার করবেন। কোশ্চেন যেগুলো থাকে আসান, আপনার 10 মিনিটের মধ্যে আপনার কোশ্চেন গুলো বলে আপনি শেষ করেন, আমরা স্যার আমি কন্টিনিউ মোটামুটি করবো না। স্যার আমি মোটামুটি বলে ফেলছি সব কোশ্চেন গুলো, এবং এটা তো কম্পাইলেটেড সাবজেক্ট, সবগুলা মিলিয়ে একসাথে বিভিন্ন ক্লাসগুলো কিন্তু কম্পাইলেশন করে একটা ক্লাস, কাজে এগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে পড়েন। এবং আমি সব স্যার মোটামুটি বলে ফেলছি কোশ্চেন গুলো কি কি থাকবে, তো হ্যাঁ ভালো করে ঠিক না আছে, পড়লে হবে না। ওই যে এমএস এর সাথে যদি মানে এয়ার থাকে, এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে তোমার এমএস আছে এয়ার আছে, কোনটার মানে তুমি কোয়ান্টিফিকেশন কম পাইবা, এমআর আছে এয়ার আছে, কোনটা বাড়বে, এই দুইটা কোশ্চেন জিজ্ঞাসা করে পরীক্ষার সময়। হ্যাঁ, এমএস আর এয়ার, আর এমআর আর এয়ার, এমআর আর এয়ারে আপনি বাড়বে দুইটাই, আর এমএস থাকলে এমআর এর মানে কমে যাবে, মানে জেড ফ্লো কমে যাবে, এই জন্য ওটা এই করা এনজিওগ্রাম করে ওটার কোয়ান্টিফিকেশন করতে হয়, একুরেট কোয়ান্টিফিকেশনের যদি প্রয়োজন হয় বা ডাইলেমা থাকে অপারেটিভ ম্যানেজমেন্টের জন্য। ওই মাঝে মানে যেভাবেই আসুক পেশেন্টের সিমটম, সিভিয়ারিটি, কমপ্লিকেশন, এই তিনটা জিনিসের ফিট হইলেই আপনি কেবল ইসের দিকে যাবেন, ডেফিনিট ট্রিটমেন্টের দিকে যাবেন। এখন আগের যে কনসেপ্ট ছিল যে দুইটা যদি অপারেশন লাগে, একটা ভালভের যদি ইন্টারভেনশন আর একটা ভালভের যদি অপারেশন লাগে, তাহলে দুইটাই একত্রে অপারেশন করা ভালো। এখন এই কনসেপ্ট থেকে সরে আসছে যে র্যান্ডমাইজ ট্রায়াল গুলো দেখা গেছে যে ডাবল ভালভের রিপ্লেসমেন্টের মানে বেশি, মরবিডিটি বেশি, সেই জন্য সিঙ্গেল ভালভ রিপ্লেসমেন্ট যেটা একদম আনঅ্যাভয়েডেবল, করাই যায় না, সেটা মানে করে আর বাকিটা যদি রিপেয়ার করা যায় অথবা অন্য কোনো ভাবে ইন্টারভেনশন ওয়েতে ট্রিট করা যায়, তার মানে আউটকাম, কমপ্লেন্স এবং মানে লংজিভিটি ভালো। এই জন্য আগের ওই অবস্থান থেকে সরে আসছে। যেমন ওই যে অ্যাওর্টিক স্টেনোস, এই যে পিটিএমসি আছে, এইচডি আছে, হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট এবং এর রিপেয়ার পসিবল, কিন্তু দুইটাও ইন্টারভেনশন করা সম্ভব খুব এক্সপার্ট হ্যান্ডে। ওইটা পিটিএমসি করে এটা মানে মাইট্রাল ভালভ ক্লোজ করে দিয়ে চলে আসতে পারে, ইট ইজ পসিবল। কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরকে পড়ানো হয়েছে যে না, এটা শুধুমাত্র অপারেশন করলেই হবে। সবাইকে ধন্যবাদ, আজকে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা।